বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের এখনই সময়, চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. পেনশন স্কিম ও কোটা সংস্কারের অরাজনৈতিক কর্মসূচিতে উস্কানি দিয়ে বিএনপি ও তাদের সমমনারা দেশে যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের সরাসরি পণ্য আমদানি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। সম্প্রসারিত হবে বাংলাদেশের পণ্যের বাজার। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। এবং ইউরো ফুটবলের প্রথম সেমিফাইনালে রাতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রীতিলতা পোদ্দার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যারা আজ বাংলার স্বাধিকারকে দমাতে চায়, যারা আজ বাংলার সংস্কৃতি, বাংলার মানুষকে আজ লুট করতে চায়, কলোনি করতে চায়, বাজার করতে চায়, এত বড় বিজয়ের পরাজয় ষড়যন্ত্র করতে চায়, তাদের জেনে রাখা উচিত যে 1952 সালের বাঙালি আর 1971 সালের বাঙালির মধ্যে পার্থক্য আছে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে, এখানে রয়েছে সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা, কাজেই বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে আজ সকালে বেজিং এর একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধার শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যৌথভাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড বেজিং এ সম্মেলনের আয়োজন করে। বেজিং থেকে বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুবায়েত হাসান। গত 1.5 দশকে বাংলাদেশের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন বিস্ময়কর। পদ্মা সেতু, পায়রাবন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসব উন্নয়নমূলক অবকাঠামো তৈরি করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। পরিকল্পনা অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন বিনিয়োগের। বিশ্বের দ্রুত বর্ধনশীল উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশ এখন বাংলাদেশ। বিশ্বমানের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করার ফলে বাংলাদেশ হয়ে উঠেছে অপার সম্ভাবনাময় লাভজনক বিনিয়োগের দেশ। বাংলাদেশের এই দ্রুত বর্ধনশীল এবং স্থিতিশীল অর্থনীতিতে অফুরন্ত বিনিয়োগের সুযোগ চীনা উদ্যোক্তাদের কাছে তুলে ধরতেই আয়োজন এই বিনিয়োগ সম্মেলনের। মঙ্গলবার স্থানীয় সময় সকালে বেজিং এ সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। China is our largest partner. বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ অন্বেষণে চীনের ব্যবসায়ীদের আগ্রহের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, সময় এসেছে বাণিজ্য ও বিনিয়োগে আরো সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি অন্বেষণ করার। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. I also urge Chinese investors to explore portfolio investment in Bangladesh. 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে তার সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী তুলে ধরেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব আর বিশাল দেশীয় বাজারের গুরুত্ব। Bangladesh is situated in an important geostrategic location with direct connectivity to all major international trading and shipment routes. We are also at the crossroads of South Asian, Southeast Asia,
and East Asian growth circuits. Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. One of Bangladesh's greatest assets is its young and dynamic workforce. জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি আইসিটি খাতে চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। বলেন তার সরকার 3টি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে যেখানে চীন রিয়েল এস্টেট ও সেবা খাতে বিনিয়োগ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন চীন বাংলাদেশের বড় অংশীদার, প্রতি বছরই বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়, দুই দেশ একসঙ্গে মহান কিছু অর্জন করতে পারে। We welcome Chinese investment in our export-oriented industries, which will help us diversify our export basket and reduce trade deficits. Together, we can create a prosperous future and benefits for both our countries and peoples. I extend an open invitation to all of you to visit Bangladesh, explore the opportunities and experience the warmth and hospitality of our people. You will find in us all support and assistance you need. Let us work together to build a stronger, more prosperous and more connected world. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ। ব্যবসা, বাণিজ্য বা বিনিয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন আর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশে এগুলো বিদ্যমান। আর রয়েছে উদার বিনিয়োগ নীতি। আর এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দেন সব ধরনের সহায়তার। চীনের বেজিং থেকে আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন। পেনশন স্কিম এবং কোটা সংস্কারের অরাজনৈতিক কর্মসূচিতে বিএনপি ও তাদের সমমনারা উস্কানি দিয়ে যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ আহ্বান জানান। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। আসন্ন শোকের মাস আগস্টকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে সমন্বিতভাবে পালন করা হবে এ কর্মসূচি। এই লক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে যৌথ সভা। এতে সভাপতির প্রারম্ভিক বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগস্টের কর্মসূচি ঘোষণার পাশাপাশি কথা বলেন দেশের চলমান শিক্ষক ও কোটা সংস্কার আন্দোলন নিয়ে। কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য আমি তাদের ধন্যবাদ। উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার নিয়োগ করেছেন, তাদের কথা নিশ্চয় শুনবে, সরকার পক্ষের কথাও শুনবে। সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত, অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। শিক্ষকদের আন্দোলন, সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা। বক্তব্যে অরাজনৈতিক এই আন্দোলনে বিএনপির সমর্থনের বিষয়টি ভেবে দেখার উপর জোর দেন ওবায়দুল কাদের। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে, এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে,
সতর্ক থাকতে। বলেন, এ নিয়ে সরকার কোনো উস্কানিতে যাবে না। দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা উস্কানি থেকে সতর্ক থাকার। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপুমণি সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে সরাসরি নেপাল ও ভুটানে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে বাংলাদেশ। সংশ্লিষ্টরা মনে করছেন, উইন উইন সিচুয়েশনের রেল ট্রানজিট সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে নেপাল ও ভুটানে আরও সম্প্রসারিত হবে বাংলাদেশের পণ্যের বাজার। রিপোর্ট আরিফিন মাসুদের। ভারতের সঙ্গে স্বাক্ষরিত 10টি সমঝোতা স্মারকের অন্যতম বাংলাদেশ ভারত রেল ট্রানজিট। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়ে একমত হয় বন্ধুপ্রতিম দেশ দুটি। সমঝোতা স্মারক অনুযায়ী একে অপরের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে সরাসরি পণ্য পরিবহনের সুবিধা পাবে এই দুই দেশ। ফলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে রেলপথে সরাসরি পণ্য পরিবহন করতে পারবে বাংলাদেশ। এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। আমরা চাই রিজিওনাল কানেক্টিভিটি, আঞ্চলিক যোগাযোগ আরো বাড়িয়ে কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি এবং মানুষের জন্য আরো বেনিফিটটা নিয়ে আসতে পারি। 2023 সালের জুলাই থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত নেপাল ও ভুটানে 50 মিলিয়নেরও বেশি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের রেল ট্রানজিট সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ বেড়ে যাবে কয়েক গুণ, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে করবে আরও প্রসারিত। আমাদের যারা ব্যবসায়ী আছে, আমাদের যারা পণ্য আমদানি রপ্তানির সাথে জড়িত আছে, তারা নেপাল বলেন, ভুটান বলেন, তাদের এটা কিন্তু আরো সহজ হয়ে গেল। সুতরাং এখানে উভয় দেশই কিন্তু লাভবান হলো। নেপালের সাথে তো ছিলই, ভুটানের সাথে আমাদের নতুন দ্বার উন্মোচন হলো ব্যবসা বাণিজ্যের। আমরা যদি পণ্য যেমন ভুটানে যেতে পারি, ভুটান থেকেও যদি কোনো কিছু আমাদের আমদানি করা লাগে সেটাও আসতে পারে। সুতরাং এইটা একটা উইন উইন সিচুয়েশন। আমাদের যে আঞ্চলিক আমাদের যে রাষ্ট্র আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান, আমি মনে করি যে এই সমঝোতা চুক্তির মাধ্যমে এই চারটা দেশেরই পারস্পরিক ব্যবসা বাণিজ্য সম্পর্ক আরো বেশি করে বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হলো। রেল সচিব জানান, প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশের গেদে দর্শনা দিয়ে চিলাহাটি ও হলদিবাড়ি রুট ধরে ঢালগাঁও এবং হাসিমারা রুটটি ব্যবহার করা হবে। আগামী আগস্ট মাসে এই রুটে চালানো হতে পারে পরীক্ষামূলক ট্রেন। আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি একটা এমটি রেল চালু করার। জুলাই মাসে হবে না, হয়তো নেক্সট মান্থে আমরা চেষ্টা করব। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, আবার কোথাও অবনতি ও অপরিবর্তিত রয়েছে। বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে কৃষকের ফসল। পানি কমতে থাকা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। সরকারি বেসরকারিভাবে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। জেলা প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্রে ফয়জুল্লাহ সাইদের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট সহ সকল নদ নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার সকাল 9টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 12 সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঘাঘট নদীর পানি 13 সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে নতুন ব্রিজ এলাকায় বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তা নদীর পানি ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাইবান্ধা উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও পানিবন্দী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও আবার অবনতি হয়েছে। সকালে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে ঝিনাই নদীর পানি
জোকারচর পয়েন্টে 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 91 সেন্টিমিটার উপর দিয়ে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে ধলেশ্বরী নদীর পানি এলসিন পয়েন্টে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এ কারণে জেলার কয়েকটি উপজেলায় বিস্তীর্ণ জনপদের বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। শরীয়তপুরের পদ্মার পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে, তবে বৃদ্ধি পেয়েছে কীর্তিনাশা নদীর পানি। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও কৃষি জমিতে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতির মধ্যে পড়েছেন নদীর তীরবর্তী বন্যা কবলিত এলাকার পাট ও ধান চাষিরা। এদিকে পদ্মার ভাঙন রোধে অব্যাহতভাবেই বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি গত 2 দিন ধরে উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে 10 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনও দুর্ভোগে রয়েছে চর ও নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষ। এদিকে বন্যা কবলিতদের সহায়তায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 6টি ইউনিয়নের মানুষ। আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলসেও, বলদপুর, পাহাড়পুর, জলসুখা, শিবপাশা, আজমিরিগঞ্জ সদর ইউনিয়নের পানি বৃদ্ধি পেয়ে 6টি ইউনিয়নের মানুষ চরম বিপাকে পড়েছে। কিছু লোক আশ্রয় নিয়েছে স্থানীয় বিদ্যালয়গুলোতে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত আছে। গত 24 ঘন্টায় জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ অন্যান্য নদ নদীর পানিও কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান গতকাল ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জিগাতলা ও বেরকোষা ও হরিণধরা গ্রামের 500 পরিবারের মাঝে 10 কেজি করে জিয়ার এবং চাল বিতরণ করেন। নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কমেছে। বসতভিটা ও সড়ক থেকেও পানি নেমে যাচ্ছে। এতে মানুষের দুর্ভোগ কমে স্বাভাবিক অবস্থায় ফিরছে। জেলার কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নে 64টি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। এসব এলাকা থেকে পানি কমে যাওয়ায় জনদুর্ভোগ অনেকটা কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত কম হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা সহ জেলার অভ্যন্তরীণ প্রতিটি নদীর পানি কমেছে। বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ নিজ নিজ গৃহে ফিরছেন। তবে এখনও 13টি উপজেলায় বন্যা আক্রান্ত রয়েছেন 5,53,133 জন। 9টি উপজেলায় 215টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 9,635 জন। এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ও র্যাব 9-এর অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ মোমিনুল হক উপস্থিত ছিলেন। বৃষ্টির পানি ধীরে ধীরে নামার সাথে সাথে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জুড়ি নদী ও কুশিয়ারা নদীর ছাড়া বাকি সবকটি নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় জুড়ি, বড়লেখা, কোলাউড়া, রাজনগর ও সদর উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়ে আছে। র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের সফল অভিযানের মাধ্যমে দেশে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। গতকাল সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় র্যাবের একটি মেডিকেল টিম বন্যার্ত মানুষের মধ্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। র্যাব 9-এর অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক, সুনামগঞ্জ পুলিশ সুপার এহসান শাহ ও র্যাবের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফয়জুল্লাহ সাইদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।
নাটোরের বাগাতিপাড়ার আশ্রয়ণ প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে রাখছে ইতিবাচক ভূমিকা। জাতীয় পতাকার মতো করে দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করায় আশ্রয়ণের বাসিন্দা ও উপজেলাবাসীর মুখে মুখে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা। নাটোর প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে পুরাতন জরাজীর্ণ সিআই শিট ব্যারাকের স্থানে সেমি পাকা গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় জেলায় বাগাতিপাড়া উপজেলার সালাইনগর বড়াল নদীর পাশে ৪০টি ঘরের বিপরীতে মোট ১,১৪,৪০,০০০ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। ২টো শয়নকক্ষ, রান্নাঘর, টয়লেট ও বারান্দা সহ ৪০টি একক গৃহ নির্মাণ করা হয়েছে, যা গত ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। ঘরগুলো দৃষ্টিনন্দন করতে টিনের চাল লাগানো হয়েছে জাতীয় পতাকার আদলে লাল সবুজে। একটি গৃহ যে সামগ্রিকভাবে পারিবারিক কল্যাণে এবং সামাজিক উন্নয়নের সোপান হতে পারে তার অনন্য দৃষ্টান্ত সালাইনগরের এই আশ্রয়ণ প্রকল্প। একটি ঘর, ছিন্নমূল একটি পরিবারের দারিদ্র্য বিমোচন সহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগে বস্তা টাঙ্গাইছিলাম, হচ্ছে কেউ আমাদের সম্মান করতে না, আর এখন পাকা হচ্ছে ঘর বাড়ি দেওয়া দিচ্ছে, আমরা এখন সবার কাছে সম্মান পাই। এই ঘর পায়া এখন ঘরের জন্য খুবই সুখী। আমি ঘরে খুব শান্তিভাবে বাস করতে পারতেছি। সরকারি ঘরটা করে দেওয়া খুব ভালো হয়েছে। সেলাই মেশিনের কাজ করি, আমার স্বামী কৃষি কাজ করে, সংসারটা খুব ভালো চলে যায়। সালাইনগরে আবাসন প্রকল্প পেয়ে সবাই খুব সুখী এবং খুব ভালো আছি। এই প্রকল্পে উপকারভোগীরা গৃহায়নের সঙ্গে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিক্ষাসহ দক্ষতা উন্নয়নে পেশাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী হয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে। প্রশিক্ষণ দিয়েছি, তারা প্রশিক্ষণের আওতায় এসেছে এবং এটা তাদের কাজে লেগেছে। এই কাজে লাগিয়ে তারা এই যে পশুপালন বা শাকসবজি চাষ বা এই বিষয়গুলোতে তারা আরো উন্নতি করতে পারছে। তো এটা আমাদের পুরোপুরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি অসাধারণ উদ্যোগ। এর কারণে এতগুলো মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। বাড়িতে বসবাসকারীদের যোগ্যতা অনুযায়ী সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নিয়ে আসা এবং সমবায় সমিতি গঠনের মাধ্যমে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে সচেষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ফয়জুল্লাহ সাইদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেছেন। সোমবার 2 দিনের সফরে তিনি মস্কোয় পৌঁছান। সফরের প্রথম দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন মোদী। আজ 2 নেতার রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠক করার কথা রয়েছে। মোদীর এবারের মস্কো সফরে 2 দেশের মধ্যে 22তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে। 2000 সাল থেকে দেশ দুটির মধ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মস্কো সফর নিয়ে এক বিবৃতিতে মোদী বলেছেন, বন্ধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক পর্যালোচনা করতে চান। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। মোদী সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন 2019 সালে, আর পুতিন সর্বশেষ নয়াদিল্লি সফর করেছিলেন 2021 সালে। এর মধ্যে 2022 সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই সহযোগিতা সংস্থার সিও শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল। ভারী বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি অবৈধ সোনার খনির কাছে ভূমিধসে অন্তত 11 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও 45 জন। রোববার গোরেন্তলো প্রদেশের দুর্গ বোলানগো জেলায় ভূমিধসের এই ঘটনা ঘটে। খনিটির কাছে শ্রমিকরা থাকতেন। ভূমিধসে তাদের কয়েকজন নিহত হয়েছে বলে সোমবার জানিয়েছেন আঞ্চলিক উদ্ধার সংস্থা বাসারনাসের প্রধান হেরিয়ান্তো। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছেন জাতীয় উদ্ধারকারী দল, পুলিশ ও সামরিক বাহিনীর কর্মীরা। হেরিয়ান্তো বলেন, খনির একটি গর্তে 79 জন স্বর্ণের জন্য খনন করছিলেন। টন টন কাদা এসে তাদের চাপা দেয়। উদ্ধারকারীরা 23 জনকে জীবন্ত উদ্ধার করতে পেরেছেন। এর মধ্যে 6 জন আহত হয়েছেন। 11টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2 জন নারী এবং 4 বছর বয়সী এক শিশুও রয়েছে। হারিকেন বেরিল টেক্সাস উপকূলে আঘাত এনেছে। এতে 7 জন নিহত হয়েছে। সেখানকার প্রধান তেল টার্মিনাল বন্ধ রয়েছে। প্রায় 1100 ফ্লাইট বাতিল করা হয়েছে। সাগর তীরবর্তী বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রায় 3 মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এনএসি বলছে, হারিকেনটি সোমবার মাতাগোর্দা শহরে ঘণ্টায় 80 মাইল বেগে স্থলভাগে আছাড়
পড়ে। এনএসসি বলছে ক্যাটাগরি 1 শক্তিমাত্রায় পরিণত হারিকেন বেরিলের প্রভাবে শহরে বন্যা হতে পারে। এটি সোমবার দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হতে পারে এবং মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে। টেক্সাসে আসার আগে বেরিল জামাইকা, গ্রেনেডা, সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে। তীব্র ঝড়ের ফলে সব স্থানে ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, নিহত হন অন্তত 11 জন। ফিরছি দেশের খবরে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা বলেছেন, কিশোর তরুণদেরকে মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে প্রতিরোধ কর্মসূচি আরও জোরালো করতে হবে। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে আজ রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ অধ্যাপক নাজমা হক এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এর ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ আবু তাহির। সুস্থ মানব সম্পদ গড়ে তুলতে হলে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী প্রচারণা বাড়াতে হবে। একসময় গ্রাম বাংলার পথের ধারে তাল গাছের পাতায় পাতায় দেখা যেত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা। কালের পরিক্রমায় আজ বাবুই পাখির বাসা খুব একটা চোখে পড়ে না। নির্বিচারে গাছ উজাড় এবং এক শ্রেণীর শিকারীর কারণে বিলুপ্তির পথে প্রকৃতির এই বুনন শিল্পীরা। সম্প্রতি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণেরচর গ্রামে একটি তাল গাছে 2 শতাধিকের বেশি বাবুই পাখি বাসা বেঁধেছে, আর তা দেখতে ভিড় করছে আশেপাশের মানুষ। মাদারীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। শৈল্পিক বাসার কারিগর বাবুই পাখি। এক যুগ আগেও মাদারীপুরের বিভিন্ন উপজেলার সব জায়গায় চোখে পড়ত এ পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখরিত ছিল চারপাশ, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই বুনন শিল্পীরা। নিপুণ শিল্পকর্মের দৃষ্টিনন্দন ঝুলন্ত বাসা তৈরির জন্য বাবুই পাখি বিখ্যাত। অনেকে বাবুই পাখিকে তাঁতি পাখিও বলে থাকেন। পাখিপ্রেমীরা বলছেন, নির্বিচারে বৃক্ষ নিধন, কীটনাশকের ব্যবহার, শিকারীদের দৌরাত্ম্য, অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাবুই পাখি বিলুপ্ত হতে বসেছে। তবে সম্প্রতি মাদারীপুরের একটি গাছে বাবুই পাখি দেখতে পেয়ে খুশি এলাকাবাসী এবং দর্শনার্থীরা। এই দেশে আগে অনেক তাল গাছ ছিল, এখন নাই। এখন এই একটা গাছে আছে, এই গাছে পাখিতে বাসা করছে। ওই বাসার ডাক শুনি, ওই বাসায় আসে আর যায় পাখি। আমি দেখি, খুব মনটা ভালো লাগে। আমি অনেক দূর থেকে এই বাসাগুলো দেখতে এসেছি, আমার দেখে খুবই ভালো লাগলো। এখন আমাদের বাড়ির ঘাটায় একটা তাল গাছ আছে, কিছু পাখি এসে সেখানে বাসাবাস। সরকার যদি মনে করেন এই রাস্তাঘাটে যদি তাল গাছের উদ্যোগ নেয়, অনেক সুন্দর লাগবো, পরিবেশে ভালো হইব। ছন, খেজুর পাতা ও অন্যান্য শক্ত জাতীয় ঘাস দিয়ে বাবুই পাখি বাসা বুনে থাকে। তাই বিলুপ্ত প্রায় এ পাখিটিকে ফিরিয়ে আনতে হাতে নেওয়া হয়েছে তাল খেজুর প্রকল্প। আর এই প্রকল্পটি চালু হলে মাদারীপুর জেলায় অনেক তাল গাছ রোপণ করা সম্ভব হবে। এই বিষয় নিয়ে আমাদের যশোর সার্কেল ব্যাপী একটা তাল খেজুর প্রকল্প আছে। এই প্রকল্পটা যদি কাজ চালু হয়, তাহলে আমাদের মাদারীপুর জেলায় আমরা অনেক তাল গাছ, খেজুর গাছ লাগাই দেবো এবং তখন এই সমস্ত তাল গাছে এই বাবুই পাখি বাসা আমরাও ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও দেখতে পাবে। গ্রামে গঞ্জে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বলা চলে বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। তাই সরকারি ও বেসরকারিভাবে তাল গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ সহ মানুষকে আরও সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাত 1টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এদিকে দক্ষিণ আমেরিকা ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে বুধবার ভোর 6টায় কানাডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর বৃহস্পতিবার ভোর 6টায় দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া খেলবে উরুগুয়ের বিপক্ষে। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে, বিনিয়োগের এখনই সময় চীনের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেনশন স্কিম ও কোটা সংস্কারের অরাজনৈতিক কর্মসূচিতে উস্কানি দিয়ে বিএনপি ও তাদের সমমনারা দেশে যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। বাংলাদেশ ভারত রেল ট্রানজিট সমঝোতার স্মারক বাস্তবায়িত হলে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে সরাসরি পণ্য আমদানি রপ্তানি করতে পারবে বাংলাদেশ, সম্প্রসারিত হবে বাংলাদেশের পণ্যের বাজার। দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। দুদিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। এবং ইউরো ফুটবলের প্রথম সেমিফাইনালে রাতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। খবর এই পর্যন্তই। খোদা হাফেজ।